হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে অর্ঘ্যদীপ। অর্ঘ্যদীপ একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, সঙ্গে ও নিজের জব করে যাচ্ছে এবং ও দুদিন পরই মুম্বাই চলে যাবে। আর ওর কাছে সময় খুব কম আছে, কথাটা শুনতে খুব খারাপ লাগে। তবে সত্যি ওর কাছে বেশি সময় নেই, কারণ ও আমাকে একটু আগে ওর প্যাকিং ব্যাগ দেখালো যে আজকের এইটুকু সময়ই আছে। ও আমাদের সাথে এইটুকু আড্ডার সময়টা বরাদ্দ করেছে। অর্ঘ্যদীপ, তোমার নতুন ছবি আসছে, তার জন্য অনেক অনেক অভিনন্দন। কেমন আছো বলো? খুব ভালো আছি, খুব এক্সাইটেড তোমার সাথে ইন্টারাকশন হচ্ছে এই ব্যাপার। আচ্ছা, অর্ঘদীপ, এই যে শুরুতে আমাকে একটা জিনিস বলো, যে তোমার এরকম জব রয়েছে, তার আগে তোমার এরকম ভাবে স্টাডি চলেছে, আহ তার সাথেও সিনেমা বানানোর স্বপ্ন এবং বানিয়ে যাওয়া, এর পরেও আশা করি তুমি সিনেমা বানাবে। তো এটা হোপফুলি। কতটা ডিফিকাল্ট? ডিফিকাল্ট বলতে ব্যাপারটা হচ্ছে, আমরা যখন পড়াশোনা করেছি আমরা তো সব লেট 90s-এর, তো আমরা বুঝতে পেরেছি অনেক পরে, যতদিনে তামাশা রিলিজ হয়েছে কিংবা যতদিনে আমি নিজে বুঝতে পেরেছি আমি ফিল্ম মেকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই কিংবা আমার আর্ট ফিল্ড ভালো লাগে, ততক্ষণে আমি ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশন নিয়ে নিয়েছি। তো অগত্যা আমাকে পড়তেই হয়েছে ইঞ্জিনিয়ারিং। আর পড়ার পর যা হয়, চাকরি করতে যেতে হয়, সেটাই করতে যেতে হয়েছে। এইটা হচ্ছে আমার ব্যাপার। এবারে ডিফিকাল্ট তো কিছুটা বটেই, যে অ্যাট এ টাইম দুটো জিনিসকে অ্যাট এ টাইম ম্যানেজ করা। তবে আমি যে খুব ঘন ঘন কাজ করি তাও না, আর আমার কাজের মধ্যে গ্যাপও বেশি থাকে, তো এইভাবেই চালাতে হয়, আর কিছুই না। আচ্ছা, আহ তুমি প্রদীপ্ত স্টুডেন্ট ছিলে? হ্যাঁ, হ্যাঁ, আমি প্রদীপ্ত দা স্টুডেন্ট, মানে এখনো স্টুডেন্ট আর আচ্ছা, কি, ফিল্ম মেকিং। আচ্ছা, আচ্ছা। আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে বহু জায়গায় তো এমন কথা শোনা যায়, মানে আমি নিজেও এই কথাটা বহুবার বলেছি যে ফিল্ম স্কুল ডিরেক্টর তৈরি করতে পারে না। ঠিক আছে? আবার এর আরো একটা দিক রয়েছে যে ফিল্ম স্কুল থেকে টেকনিক্যালি খুব স্ট্রং হয়ে বেরোনো যায়। অনেক হুম। এমন জিনিস আছে, গ্রাউন্ড রিয়েলিটি কি সেই রিয়েলিটি সম্পর্কে জানা যায়। তা তুমি নিজে একজন স্টুডেন্ট, সেখানে তুমি কাজ করেছো, পড়ছো, সঙ্গে সঙ্গে তুমি নিজেও সিনেমা বানাচ্ছো। তোমার এই দুটো ইডিওলজি, দুটো এই পার্সপেক্টিভ নিয়ে কি মনে হয়? দেখো, সোজা কথা, আমার যেটা মনে হয় যে কোনো কিছুর একটা পড়াশোনা বেস তৈরি করে। যেমন ধরো আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, আমি 4 বছর ধরে পড়েছি, তো সেটা আমার একটা বেস তৈরি করেছে। তুমি ধরো অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েছো, তুমি 3 বছর পড়েছো, একটা বেস তৈরি হয়েছে। কিন্তু আমরা আর্ট ফিল্ডে জানি যে যে কোনো আর্ট ফিল্ড আগে আমাদের প্র্যাকটিক্যালটা ডেভেলপ হয়, তারপরে আমাদের থিওরিটিক্যালটা হয়। মানে সেটা যদি আমি চাকা আবিষ্কারের কথাও দেখি, আগে চাকাটা আবিষ্কার হয়েছে, এখন ধরো চাকা নিয়ে অনেকে রিসার্চ করছে কিংবা ভলভোতে আর&ডি ডিভিশন করছে। তো যে কোনো প্র্যাকটিক্যাল ফিল্ড যেহেতু প্র্যাকটিক্যাল ড্রিভেন, আমি বলবো না এটার সাথে থিওরির মিল নেই, তবে এটাও বলাটা ভুল যে কারোর যদি থিওরিটিক্যাল নলেজ না থাকে সে সিনেমা বানাতে পারবে না। মানে আমরা তো জানি যে কে আসিফের এডুকেশনাল কোয়ালিফিকেশন 8 পাস, তো তিনি মুগলে হুম। আজম বানিয়ে দিয়েছেন। আবার এরকমও তো উদাহরণ আছে, ধরো এফটিআইআই থেকে পাস আউট করেছে, তার ছবি মানুষের কাছে পৌঁছচ্ছে না কিংবা দর্শক কানেক্ট করছে না, তো দুটোই আছে। বাট এডুকেশনটা একটা বেস তৈরি করতে ডেফিনেটলি কাজে লাগে। আচ্ছা, তোমার নতুন ছবি এসছে। নতুন ছবি নিয়ে তোমার প্রথমে স্ট্রাগল গুলো বলো, সমস্যাগুলো বলো, তারপরে আমরা আসছি। সমস্যা বলতে যেটা মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে ফান্ডের সমস্যা। তো হুম। আমি টাচউড যে আমি নিজে প্রডিউস করি বলে আমার একটা প্রবলেম থাকে না, যে আমাকে প্রডিউসার খুঁজতে হয় না। আবার অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু হেডেকটাও নিতে হয়, মানে সেটা লজিস্টিক্যাল দিক হোক কিংবা সবকিছুই হোক। কিন্তু নিজের ছবির প্রডিউসার হওয়াটা না কিছুটা, বলো তো, তুমি নিজের বাড়িতে আছো, মানে তুমি ধরো একটা ফ্ল্যাট কিনেছো, তার ইএমআই তুমি দিচ্ছ, কিন্তু দিনের শেষে তোমার ফ্ল্যাটটা কিন্তু নিজের। রাদার দেন তুমি যদি কারোর বাড়িতে ভাড়া থাকতে, তুমি যদি মিউজিক লাউড চালাও, তো ওপর থেকে কিন্তু বাড়িওয়ালা বলতে পারে যে রূপম মিউজিকটা আস্তে করো, কিংবা অনেকে আসা যাওয়া হবে না, আমি আর ভেঙে বলছি না, কিন্তু নিজের ফ্ল্যাট মানে এটা কি- একটা ফ্রিডম আছে। কিন্তু কিন্তু এই ইএমআই চাপটা কি বিশাল চাপ নয়? অবশ্যই ইএমআই এর চাপটা তো বিশাল চাপ, তো সেটার জন্যই হচ্ছে আমার একটা চাকরি করা, যেটা আমাকে ওটাকে হ্যাঁ। পুশ করে। মানে চাকরি করা, শুধু চাকরি না, আমি পড়াইও তার সাথে, মানে ওইটাকে কিছুটা কোপ আপ করা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আচ্ছা। তো তোমার এই ছবির আইডিয়াটা, এই যে বেলটা বাজার পর এরকম একটা ইউনিক টাইটেল, এই ছবিটা তুমি কিভাবে কনসিভ করলে, তারপর ছবিটা বানাতে কতটা সময় লাগলো, এবং যে তুমি নিজে অভিনয় করেছো, তো এই পুরো প্রসেসটা আমাদের একটু বলো। হ্যাঁ, আমি আগে দ্বিতীয়টা করছি। অভিনয়টা না আমার করা হয়েছে
যে এটা শুধুমাত্র লজিস্টিক একটা ব্যাপার। মানে আমি আজকে যতটুকু পাঠ করেছি, মানে তুমি যদি আমার স্ক্রিন টাইম গুনো, আমি 30 হ্যাঁ, সেকেন্ডও নেই পুরো ফিল্মটাতে, আর আমার মুখে কোনো হ্যাঁ, ডায়ালগ নেই, মানে আমি নন টকি হ্যাঁ, আর্টিস্ট। এবার আমি হ্যাঁ, যদি একজনকে কাস্ট করতাম, তাকে পুরো গল্প হ্যাঁ, আমাকে বোঝাতে হতো, এই হতো, একটা লজিস্টিক্যাল খরচ হতো। তো হ্যাঁ। বেসিক্যালি মানে জুনিয়র আর্টিস্টের খরচ বাঁচাতে আমি কাজ করেছি, সোজা কথা। মানে এটা হচ্ছে আচ্ছা। ব্যাপার, জুনিয়র আর্টিস্টের খরচ বাঁচাতে আমার কাজ করা। আর প্রথম যেটা বললে যে আমার প্রথম যেটা ছবি ভার্জিন বলে, যেটা হুকস ফিল্মসে আছে, হ্যাঁ। সেটা আমি 2021-এ রিলিজ করেছিলাম। প্রথমে এটা রিলিজ হয়েছিল হচ্ছে মাই সিনেমা হল বলে একটা ওটিটিতে, তারপর ছিল হুম। আইকেএস এফএফ ই ফিল্ম জোনে, তারপরে 2023-এর 25শে ডিসেম্বর থেকে হুকস ফিল্মস ইউটিউব চ্যানেলে আছে। তো যখন 21 সালে ছবিটা রিলিজ হয়, তো তার আগে 20 সালের শেষের দিক করে ডাবিং চলছিল, তখন আমার এই বেলটা বাজার পরের আইডিয়াটা আসে। তো আইডিয়া আচ্ছা। হিসেবেই ছিল, তার লেখা শুরু হয় আমি 2023-এ, যখন আমি ব্যাঙ্গালোরে আছি। হুম, হুম, মানে তার আগে আমি ব্যাঙ্গালোরে ছিলাম, তো তারপরে হুম। ছবিটা করার জন্য তারপরে আমি এখানে এসি। তো মাঝখানে আমি চাকরি ছেড়েও দিয়েছিলাম, তো আবার এখন চাকরি করছি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা। আচ্ছা অর্ঘদীপ, এই যে ছবিটা তুমি বানালে, তুমি ইউটিউব চ্যানেল রিলিজ করলে, মানে তোমার কি এরকম তো একটা ভাবনা প্রথমে ছিল যে আমার এই ছবিটার জন্য যা ইনভেস্টমেন্ট সেই টাকাটা উঠে আসবে না? এবার বহু এমন ইয়াং ফিল্ম মেকারদের এটা ভাবনা থাকে যে ইউটিউবে আমি ছবিটা আনবো বা যে কোনো একটা প্ল্যাটফর্মে আনবো, আমার যদি মোটামুটি 50,000 টাকা মিনিমাম খরচা হয় বা আরো কমও হতে পারে, 20,000 টাকা, 10,000 টাকা, সেই টাকাটা উঠে আসবে। এবার তোমার কাছে তো এই ক্ল্যারিটি ছিল যে এই টাকাটা তোমার রিকভার হবে না, না, ঠিক আছে? তো তারপরেও এই যে তোমার টাকাটা ইনভেস্ট করা এরকম একটা, মানে তুমি পুরোপুরি ব্যবসার সিনারিওটা এখানে জানো যে এখানে এইখান থেকে প্রফিট আলাদা করে কিছু আসবে না, ইভেন ব্রেক ইভেনটাও পার হবে না, ঠিক ব্রেক আছে? ইভেন তো পাওয়া যাবে না। হ্যাঁ, তো এই ভাবনাটা থাকার পরেও মানে নিজের কাজে নিজে এই যে প্রডিউসার হওয়া বা টাকাটা জোগাড় করা, এটাতে কখনো মনে হয় না যে নিজেকে নিজে একটু আটকাই যে না এটা করব না, বা না থাক এতটা টাকা খরচা করব না, এই টাকাটা থেকে যাক, পরে আমারই লাগবে কাজে, এটা মনে হয়? এটা প্রচুর বার মনে হয়, আর প্রতিবার ছবি করার পর মনে হয় যে না, আর এইসব ভাবনা করবো না, নিজেই নিজেকে আয়নার সামনে বোঝাই। কিন্তু ব্যাপারটা কি বলতো রূপমদা, যখন আমাদের একটা আইডিয়াস চলে আসে, তখন না ওইটা বলার খিদেটা এমন হয়, মানে সেটা না হুম, বলে ঠিক পারা যায় না। মানে এটার জন্য জিনিসটা, আর আমি আমাকে যেভাবে সান্ত্বনাটা দিই, যে ধরো আমি একটা ফোন ব্যবহার করছি 20,000 টাকার, তো আমি চাইলে আজকে 50,000 টাকারও ফোন ব্যবহার করতে পারি। তো আমি ভাবি যে 20,000-এর ফোনে যখন চলে যাচ্ছে, তাহলে 50,000-এর ফোনটা কিনে লাভ কি? আমি ওই টাকাটা হুম। সিনেমায় ইনভেস্ট করি, কিংবা আমাদের বন্ধুরা বছরে 3 বার করে পাহাড়ের ট্রিপ করে, আমি না হয় বছরে একবার করব। তো এই ভাবনা চিন্তাগুলো চলে, কিংবা অনেকে যখন বিয়ে করে খুব ধুমধাম করে করে, আমি না হয় নমো নমো করে করব। তো ওইভাবে টাকাটা জমিয়ে কিন্তু আমার গল্প বলাটা ইম্পর্টেন্ট, এটা আমার কাছে ইম্পর্টেন্ট হয়ে যায়। জানি না আমি কতদিন আচ্ছা, করতে পারবো এইভাবে, বাট এটা ব্যাপার। আচ্ছা। আচ্ছা অর্ঘদীপ, তুমি যখন সিনেমা বানিয়েছো, তুমি একদিকে এরকম ভাবে প্রদীপ্তদার মতো পরিচালকদের সাথে যুক্ত, আরো অনেকের সাথে নিশ্চয়ই তুমি যুক্ত। তুমি এই সেক্টরটা, এই যে সিনেমার বাংলার যে ইন্ডাস্ট্রির যে অবস্থা, সেই জায়গাটাকে তুমি তোমার চোখ দিয়ে কিভাবে দেখেছো? বা তোমার কি মনে হয় যে আগামী কিছুদিনে, মানে আমাদের এখানকার যা অবস্থাটা এখন হয়ে এসছে, এটা কি আগামী 5-10 বছর একটা বুস্ট আসবে যেখান থেকে তোমার মতো চারটে পরিচালক বা নতুন চারটে পরিচালক উঠে আসলো, যারা এরকম একটা গল্প বললো যেই গল্পটা অডিয়েন্সের কাছে একটা অন্যই বার্তা দিল, বা কোথাও একটা গিয়ে বাংলা ইন্ডাস্ট্রি বুস্ট হলো? তো এরকম কি কি তোমার মনে হয়, যা মনে হয় যে না, এই ইন্ডাস্ট্রি যেরকম ভাবে চলছে খুব ধীম গতিতে, গতি আরো ধীর স্থির হবে, এবং যারা এরকম ভাবে ছবি বানানোর স্বপ্ন দেখছে তোমার মতো, তারা কেউ হয়তো মুম্বাই, কেউ হয়তো হায়দ্রাবাদ চলে যাবে, ওখানে গিয়ে হয়তো নিজের শখের ছবিগুলো বানাবে, ওখানে গিয়ে হয়তো ড্রিমটা কমপ্লিট করবে? খুব শক্ত প্রশ্ন করলে, এইটার উত্তর আমার কাছেও নেই। কিন্তু আমার যেটা মনে হয় আমি বলছি, যে দেখো, আমি একজন গল্প ভাবতে পারি, মানে এটা সত্যি যে আমি খুব সাধারণ একজন ছেলে। তো আমার কাছে গল্প আছে, মানে এটা আমি এম শিওর যে আরো 10টা লোকের কাছে গল্প আছে। হয়তো হাজার হাজার ভালো গল্প আছে, আর একশো একশো ভালো নতুন ডিরেক্টর আছে। কিন্তু মেন যেটা হয়, যেটা প্রযোজক কিন্তু নতুন আসা দরকার। মানে হুম, ইনভেস্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার ইনভেস্টার সেখানেই ইনভেস্ট করবে যেখানে সে আরো আইটা পাবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কারণ আমি এটা হুম, ভাবতে পারি না যে তারও সেম প্যাশন থাকবে। মানে
আজকে যদি আমার সন্তান হয়, আমি তাকে হোমওয়ার্কও করাবো, তাকে স্কুলেও ভর্তি করাবো, তার জন্য আমি টিফিনও প্যাক করে দেবো। সে যদি ক্রিকেট কোচিং সেন্টারে ভর্তি হয়, তাকে পিক অ্যান্ড ড্রপ আমিও করবো। কিন্তু এটা আমি অন্য কারোর উপর দায়টা চাপিয়ে দিতে পারি না। তো হুম। নতুন প্রযোজক আসার খুব দরকার, আর প্রযোজক তখনই আসবে যখন তারা রিটার্ন অন ইনভেস্টমেন্টে পাবে, আর সেইখানে কিন্তু দর্শকেরও অনেকটা দায় পড়ছে। আজকে কিন্তু আমি আমার আগের ছবির আমি ডেটা থেকে বুঝতে পারি, আমার ছবি আগের ছবিটা অলমোস্ট 1 মিলিয়নের মতন দর্শক দেখেছে, প্রায় 9,40,000 ওপর। তার কিন্তু মোর দ্যান 50% কিন্তু বাংলাদেশে দেখেছে। বাংলাদেশের কিন্তু এই কালচারটা আছে শর্ট ফিল্ম দেখার কিংবা সাবস্ক্রিপশন নিয়ে দেখার, সেটা কিন্তু সামহাও আমাদের এখানে কমে যাচ্ছে। এবারে সেই ডিম আগে না মুরগি আগের কথা, তাহলে কি আমরা ভালো কাজ করতে পারছি না বলে অডিয়েন্সকে আমরা হারাচ্ছি, নাকি অডিয়েন্স দেখছে না বলে আমরা ভালো কাজ করতে পারছি না? তো এটা হচ্ছে নেভার এন্ডিং একটা কনভারসেশন। বাট আমার মনে হয় অডিয়েন্সেরও না নতুনদেরকে সুযোগ দেওয়াটা উচিত, আর টিকিট কেটে দেখাটা উচিত। আমি যেটার জন্য এই ছবিটাতে একটা অ্যাপিল ভিডিও দিয়েছি, তুমি জানোই, যে হুম। যদি ভালো লাগে আমাকে কিছুটা সাহায্য করুন। মানে আমি তো কারোর থেকে ভিক্ষা চাইছি না, আমি চাইছি যেন ছবিটা যেন কারোর যদি ভালো লাগে, সে যদি আমাকে হেল্প করে বা আমাদের হেল্প করে, তাহলে ইন ফিউচার আমি ভালো কাজ করতে পারবো। সিম্পল ব্যাপার। আচ্ছা আচ্ছা, অর্ঘদীপ, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে তুমি আহ আজ থেকে বহু বছর আগেই ধরো সিনেমা বানানোর স্বপ্ন দেখেছো, তারপর তুমি দুটো কাজ করলে, প্ল্যাটফর্মে নিয়ে আসলে, তুমি তোমার ফিল্ম স্টাডি সেটা চালিয়ে যাচ্ছ, তোমার জব চালাচ্ছ। তুমি কি এরকম কিছু ভাবো বা প্ল্যান করো যে আমি ফিচার ফিল্ম বানাতে চাই, বা কোথাও একটা গিয়ে একটা টাইমের পরে এরকম হয়ে যাবে যে আমার আর এরকম কোনো জব বা আর এরকম কোনো প্রফেশন থাকবে না, আমার যেটা প্যাশন সেটাই আমার প্রফেশন হবে, এবং আমি এই ইন্ডাস্ট্রি হোক বা কোথাও আমি সিনেমা বানাবো, সেটাই আমাকে সবকিছু গুছিয়ে দেবে? অবশ্যই, ওটা তো আমি চাই। এবারে আমি ফিল্ম হুম। স্টাডিজে চালিয়ে যাচ্ছি, মানে এটার তো কোনো শেখার শেষ নেই। মানে ধরো আমি ওয়ার্কশপ প্রদীপ্তদার কাছে করেছিলাম, সেটা আমার 7 দিনের না 2 সপ্তাহের ওয়ার্কশপ ছিল, সেটা তো কবে শেষ হয়ে গেছে। কিন্তু আমি কন্টিনিউয়াসলি পড়াটা চালিয়ে যাই, কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, এই হয়, এটা নেভার এন্ডিং প্রসেস। মানে তোমাকেও করে যেতে হচ্ছে আরো বেটার করতে, কি করতে হয় সব ফিল্ডেই হুম। আছে। তবে শর্ট ফিল্ম করাটা আমার কাছে না আমার একটু পোর্টফোলিও বিল্ড আপের মতন। মানে আজকে ধরো আমার তোমার সাথে আলাপটা হলো, কিংবা তোমাকে আমি বলছি, তো তোমাকে আমি কি দেখাবো? আমার তো কিছু তোমাকে দেখানোর জন্য কিছু প্রমাণ থাকবে যে আমি হুম। 2টো কাজ করেছি, হুম। কিংবা আমি 3টে কাজ করেছি। আমার প্রথম ছবি হচ্ছে হঠাৎ, সেটা কোনো ইউটিউবে অ্যাভেলেবেল নয়। তো সেইগুলো করে আমার একটা পোর্টফোলিও বিল্ড আপ করা। আর অ্যাট দ্য সেম টাইম, ওই আমরা যখন 100 নম্বরের পরীক্ষা দিতাম, তো শুধু কি আমরা 3 ঘন্টার অঙ্কই প্র্যাকটিস করতাম তা তো না, আমরা তো সারা বছর ধরে অঙ্কটা প্র্যাকটিস করছি, ফাইনাল এক্সামটা 100 নম্বরের দিচ্ছি। তো ফিচার ফিল্ম করা মানে তো শুধুমাত্র একটা গল্প করা না, পুরো টিমটাকে হ্যান্ডেল করা, অনেক লজিস্টিক দিক আছে। তো একটা প্রযোজকই বা কেন আমার ওপর ফেত্তা রাখবে? মানে আমার কাঁধটা যদি শক্ত না হয়, সে তো আমার কাঁধের ওপর বন্দুকটা চালাতে পারবে না, না? তো সেটার জন্য শর্ট ফিল্ম করে নিজের পায়ের জমিটা যতটুকু পারা যায় স্ট্রং করা, আর নিজের কনফিডেন্সটা বিল্ড আপ করা, এটাই কারণ। আচ্ছা অর্ঘদীপ, তোমার পছন্দের এমন কোনো পরিচালক, যে পরিচালকের মানে ডেবিউ করতে অনেকটা সময় লেগেছে, কিন্তু পরবর্তীতে তুমি যখন তার কাজ দেখেছো, মানে তার ওই বয়সটা তোমার মনে হয় কোনো ব্যাপারই না, ওই বয়সটাকে আরো 5 বছর পরেও সে যদি ডেবিউ করতো, সে এরকমই ছবি বানাতো, এতটাই জীবন্ত গল্প বানাতো, এরকম কোনো পরিচালক? অবশ্যই, মানে এটা একটা আর্ট ফিল্ডের মজাটা কি, যে এখানে না কোনো এজ ব্র্যাকেট নেই। মানে একটা ইউপিএসসি ডাব্লিউবিসিএস পরীক্ষা যদি দাও, তোমার একটা এজ ব্র্যাকেট থাকবে। তো আর্ট হুম। ফিল্ডের না কোনো এজ ব্র্যাকেট নেই। তো অবশ্যই মানে আমি হাইলি ইন্সপায়ার্ড হয়েছি, মানে আমার বলতে কোনো এই নেই, যে সৃজিত মুখার্জি, মানে আমার সৃজিত মুখার্জির, দেখো অনেক কিছু কন্ট্রোভার্সি, যে লাস্ট তিনি 5 বছরে কিরকম ছবি বানাচ্ছেন পদাতিক ছাড়া, সেরকম কিছু হয়নি। বাট সৃজিত মুখার্জির না আমার মনে হয় যে আমার ভয়েস হিসাবে অনেকটা কাজ করেছে। মানে উনিও চাকরি করতেন আচ্ছা। ব্যাঙ্গালোরে, চাকরি ছেড়ে আসা, মানে আমি খুব রিলেট করতে পারি। এছাড়াও খাদানের যে ডিরেক্টর রিনোদা, মানে সে কিন্তু অনেক বড় ফিচার ডিরেক্ট করেছেন। মানে খাদানের আগেও তার হুম। একটা ছবি আছে আর একটা। তো এজটা কিন্তু ম্যাটার না। কিংবা আমাদের যে প্রজাপতির ডিরেক্টর, টনিকের ডিরেক্টর, তারও কিন্তু হুম। অনেকটা জার্নি। মানে তিনি পড়াশোনা করিয়েছেন, এসআরএফটিআই তে পড়িয়েছেন, টানা দীর্ঘ বছর টেলিভিশন করেছেন, ইন্সপায়ার্ড করে। মানে যে এখনো আমার সময় আছে, এটা আমাকে ভাবতে সাহায্য করে। আচ্ছা অর্ঘদীপ, তোমার নতুন ছবি বেলটা বাজার পর, এই ছবিটা নিয়ে অডিয়েন্সকে কিছু বলো। অডিয়েন্সকে বলা বলতে, দেখো আমি মার্কেটিং এর লোক না, আলাদাভাবে তো কিছু বলতে পারবো না। তবে এটাই বলবো যে সবাই বলে যে আমরা খুব কষ্ট সৃষ্ট করে ছবি বানিয়েছি, আমিও সেই একই কথা বলবো। কিন্তু আমার মনে হয় যে আপনারা যদি
ফিল্মটা না দেখেন তাহলে হয়তো গল্পটা আপনার খুব ভালো লাগবে, আপনি মিস করবেন অ্যাজ এ অডিয়েন্স, মানে ভিড়ের মধ্যে আমার কাজটা হারিয়ে যাবে। আর আপনি যদি দেখেন আর আপনারা যদি ফিডব্যাক দেন, ইন ফিউচার হয়তো আমি আরো ভালো কাজ করার একটা ইন্সপিরেশন পাবো, কারণ সবকিছুর জন্যই তো একটা পুশ লাগে। তো সেটা আমি পাবো, এইটুকুই বলার যে আপনারা দেখুন আর দেখে অবশ্যই আপনাদের ফিডব্যাকটা জানান, যাতে আমি আরো নিজেকে ডেভেলপ করতে পারি। দ্যাটস অল। থ্যাংক ইউ অর্ঘদীপ, তোমার এই কাজের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তুমি খুব সাবধানে যেও, সাবধানে ফিরো, এবং এরকম কাজ তুমি কন্টিনিউ করো, এরকম ভালো ভালো কাজ আসুক, এটাই এটাই বলার। থ্যাংক ইউ সো মাচ।